5ই মে রাত্রি 12টা বেজে গেলেই রাষ্ট্রপতি শাসন। 65 লাখ বাদ গেছে, এর মধ্যে 40 লাখ রিগিং ভোটার যদি থাকে তৃণমূলের, সেই ভোটারগুলো চলে যাচ্ছে, হাতছাড়া হয়ে যাচ্ছে। শেষ করে দিতে পারে তৃণমূলকে, বহু সিট হাতছাড়া হয়ে যেতে পারে। এটা তার মাথা ব্যথার মূল কারণ বলে আমার মনে হচ্ছে। দেশের রাষ্ট্রপতিকেও এখানে অসম্মান যে করা হবে, এবং এটা খুবই আশ্চর্যের কিছু নয়। উনি যেটা করেছেন উনিই শেষ কথা। অত্যন্ত খারাপভাবে দেখছি রাষ্ট্রপতির অপমান। আমি জানতে চাই কেন আন্ডার অ্যাডজুডিকেশন, যে আন্ডার অ্যাডজুডিকেশনের জন্য আর নতুন করে কোনো লিস্ট প্রকাশ হবে না, যে ভোট শুরু হওয়ার 3 দিন আগে প্রত্যেকটা বুথে নাকি লিস্ট টাঙানো হবে, সেখানে যদি তাদের নাম আসে তারা ভোট দিতে পারবেন, নাম না আসলে ভোট দিতে পারবেন না। মানুষের সঙ্গে এটা কি ধরনের চিটিংবাজি করা হচ্ছে আমি জানতে চাই। আন্ডার অ্যাডজুডিকেশনের নাম করে জেনুইন ভোটারগুলোকে যে বাদ দেওয়া হচ্ছে, কার অঙ্গুলি এলানো কিসের জন্য? কনস্টিটিউশনের মধ্যে থেকেও তিনি কিছু কিছু জায়গায় অত্যন্ত বেয়ারা পদক্ষেপ নিচ্ছেন। হোয়াট ইজ আন্ডার অ্যাডজুডিকেশন? তোমাকে ক্ল্যারিফিকেশন দিতে হবে। যে রাজ্যে কোনো আইনের বিচার চলে না সে রাজ্যে কোনো বেআইনি নয়। তারা যেখানে খুশি ধর্ণা দিতে পারে। 144 জোনে 100 দিনের কাজ নিয়ে কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 দিন ধর্ণা দেন, তার উত্তর এখনো পর্যন্ত কলকাতা পুলিশ হাইকোর্টে এফিডেভিট করে দিতে পারেনি। পুলিশের ল্যাচেস রয়েছে, কিন্তু পুলিশ মন্ত্রী নিজেই যেখানে চেয়েছেন সেখানে পুলিশের কারো কিছু করার ক্ষমতা নেই। যে করবে তার চাকরিটা চলে যাবে বা সাসপেন্ড হয়ে যাবে বা তার মাইনেটা বন্ধ হয়ে যাবে। সুতরাং সেই ক্ষমতা তাদের নেই। রোজ রোজ যদি তিনি লোক ডাকেন ওয়াই চ্যানেলে, ঠিক আছে, মানুষ কিন্তু বিরক্ত হচ্ছে। স্যার, সম্প্রতি রাষ্ট্রপতি তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং এসে কার্যত মুখ্যমন্ত্রীর প্রতি তিনি একটু হতাশা প্রকাশ করেছেন। সেই নিয়ে তৃণমূলের বিভিন্ন দিক থেকে বিভিন্ন মন্তব্য উঠে আসছে, কীভাবে দেখছেন আপনি? না দেখুন, এখানে কাউকেই সম্মান দেওয়া হয় না। এখানে কাউকেই সম্মান দেওয়া হয় না, কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী অতীতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছিলেন কোমরে দড়ি পরিয়ে ঘোরাবেন ইত্যাদি ইত্যাদি। এখানে এই রাজ্যে কোনো অন্য দেশের রাষ্ট্রপতিকেও এখানে অসম্মান যে করা হবে, এবং এটা খুবই আশ্চর্যের কিছু নয়। ঠিক আছে, এই রাজ্যে উনি যেটা করেছেন উনিই শেষ কথা। কারণ এটাও তো সত্যি কথা যে শত অন্যায় এবং হাজার অন্যায় করেও পার পেয়ে গেছেন, কারণ মানুষ তাকে বারবার নির্বাচিত করেছে। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে যে কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি যেই হন না কেন, রাজনীতির মাপকাঠি যদি তার শেষ কথা হয়, সেই জন্য বিরোধী দলগুলো তার বিরুদ্ধে অস্ত্রসানীয় কিছু করতে পারছে না, কারণ তাকে পরাজিত তারা করতে পারছে না। অত্যন্ত খারাপভাবে দেখছি রাষ্ট্রপতির অপমান। কিন্তু রাষ্ট্রপতি হাউস থেকে তিনি যদি কোনো ব্যবস্থা না নেন, আমরা এখানে চিৎকার চেঁচামেচি করে কি করবো? এই রকম অসম্মানের জন্য রাষ্ট্রপতি তো উচিত ছিল তার ব্যবস্থা নেওয়া। এখন তিনিও যদি আবার হয়তো এটাকে ছেড়ে দিয়েছেন না কি করেছেন আমি জানি না, তবে উনি ওনার যেরকম প্রসিডিওর সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন। কালকে একজন আমাকে ফোন করেছিলেন, আপনাদের জানাই, যে এইটা নিয়ে নাকি ইম্প্যাক্ট যেটা হয়েছে, কারণ সেটা জনমানুষের প্রতিক্রিয়াটা খারাপ হয়েছে, এবং হচ্ছে যে তিনি মনে করছেন যে এটা মানুষের জন্য একটা খারাপ বার্তা বহন করছে। তিনি আমাকে তার আইনের প্রভিশনগুলো জানতে চাইছিলেন। আমি যতদূর সম্ভব তাকে বলেছি, ঠিক আছে, জানি না, তবে আমার মনে হয় যে এটা নিয়ে কিন্তু যদি মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ক্ষমা না চান, ঠিক আছে, এটা নিয়ে কিন্তু যদি মামলা হয়, মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে তখন দেখা যাবে তার হয়ে রাজ্য সরকার কি জবাবদিহি করে। একদিকে রাষ্ট্রপতি শাসনের একটা বড় রোল উঠেছে এই ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী কি কিছুটা হলেও ভীতিগ্রস্ত হয়েছেন? কারণ কি তিনি তার ধর্ণা মঞ্চ থেকে বারবার বলছেন যে রাষ্ট্রপতি শাসনের বিভিন্ন বক্তব্য তিনি সেই ধর্ণা মঞ্চ থেকে তুলছেন। তিনি কি ভীতগ্রস্ত আছেন? দেখুন, দুটো তো বিষয় আমার কাছে খুব ক্লিয়ার। প্রথমত হচ্ছে যে হোয়াট ইজ আন্ডার অথেন্টিকেশন না অথরাইজেশন, কিছু একটা লেখা হচ্ছে, যেটা লাস্ট 28 তারিখের লিস্টে এসেছে। তো আন্ডার অ্যাডজুডিকেশন অনেকেরই দেখবেন লিস্ট ক্লিয়ার, তার মধ্যে একটা দুটোতে কিছুতে লেখা আছে ডিলিটেড, আর কিছুতে লেখা আছে আন্ডার অ্যাডজুডিকেশন। এই আন্ডার অ্যাডজুডিকেশন যারা, এরকম একজন দুজন ব্যক্তির সঙ্গে আমার কথা হচ্ছিল, তাদের নাম এসেছে আন্ডার অ্যাডজুডিকেশন। তাদের 2002-ও নাম আছে, তাদের এফিডেভিট রয়েছে, তারা এই দেশে বহুদিন ধরে বসবাস করছেন, এই রাজ্যে বহুদিন ধরে বসবাস করছেন, এরা বহু মানুষ রয়েছেন, বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বী মানুষ বেশি। আমি জানতে চাই কেন আন্ডার অ্যাডজুডিকেশন, এবং তারা খুব গুরুত্বপূর্ণ এবং খুব সিরিয়াস কথা বলছেন যে আন্ডার অ্যাডজুডিকেশনের জন্য আর নতুন করে কোনো লিস্ট প্রকাশ হবে না, যে তাদেরটা যে ক্লিয়ার হয়েছে, তারা ফর্ম 6 ফিল আপ করলেও তাদেরটা যে ক্লিয়ার হয়েছে, এই মেসেজটাও তো তাদেরকে দেওয়া হবে কি হবে না তারা জানেন না। তারা বলছেন যে ভোট শুরু হওয়ার 3 দিন আগে প্রত্যেকটা বুথে নাকি লিস্ট টাঙানো হবে, সেখানে যদি তাদের নাম আসে তারা ভোট দিতে পারবেন, নাম না আসলে ভোট দিতে পারবেন না। এটাই বা যদি এটাই নিয়ম হয়, এটাই বা কোন দেশের নিয়ম?
মানুষের সঙ্গে এটা কী ধরনের চিটিংবাজি করা হচ্ছে আমি জানতে চাই। কনস্টিটিউশনাল প্রভিশন মানুষের রায় যেখানে শেষ কথা বলে এবং মানুষের, হ্যাঁ অন্যায় হলে তুমি বাদ দাও, ডিলিট করো, তুমি বাংলাদেশি হলে ছাঁটাই করো, তুমি অন্য দেশি হলে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠাও, তুমি ভুয়ো পাসপোর্ট হলে, ভুয়ো ভোটার কার্ড হলে, ভুয়ো আধার কার্ড হলে তুমি যা খুশি তাই করো, কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশনের নাম করে জেনুইন ভোটারগুলোকে যে বাদ দেওয়া হচ্ছে, কার অঙ্গুলি এলানো কিসের জন্য, বা 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 হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশনের লিস্ট কেন বার করবে না? আমি চাই যে সুপ্রিম কোর্ট এটা নিয়ে কিছু বলুক। সুপ্রিম কোর্টই তো সময় দিয়েছিল, আরও সময় দিক। বিচারপতিরা নিজেরাও এর মধ্যে হ্যাঁ, বিচারপতিরা দিক কেন? হাইকোর্ট তো বলেছে যে হাইকোর্টের অন্যান্য রাজ্যের বিচারপতিরা তারা আসবেন, তারা এই বিষয়ে কথা বলবেন এবং এডি যারা আসছেন, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজরা আসছেন, তারা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বলুক যে প্রত্যেকটা বিএলওকে তারা নির্দেশ দিক যে আন্ডার অ্যাডজুডিকেশনও তোমার 15 দিনের মধ্যে তাদের ক্লিয়ার নয়, তাকে বার করে দিতে হবে। মানুষকে ডিলেমার মধ্যে রাখার জন্য নির্বাচন কমিশনের জন্ম হয়নি। আমি স্যালুট করি সেই ভদ্রমহিলাকে, যিনি পরশুদিন না দুদিন আগে এফআইআর করেছেন যে তার স্বামীকে টানা 2 মাস 20 ঘন্টা করে কাজ করিয়ে হাইপার টেনশন এবং করার জন্য সেখানকার নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, তার স্বামী যে মারা গেছে তারা দায়ী এবং তার নামে এফআইআর দায়ের রয়েছে। আমি মনে করি নির্বাচন কমিশন আইনের ঊর্ধ্বে নয়। আমি এটা অনেক দিন আগে বলেছিলাম যে অনিচ্ছাকৃত খুনের মামলা তার বিরুদ্ধে করা যেতে পারে, 100% করা যেতে পারে। আমিও জানতে চাই তিনি কনস্টিটিউশনের মধ্যে থেকে কাজ করছেন, ওকে, কিন্তু কনস্টিটিউশনের মধ্যে থেকেও তিনি কিছু কিছু জায়গায় অত্যন্ত বেয়ারা পদক্ষেপ নিচ্ছেন। হোয়াট ইজ আন্ডার অ্যাডজুডিকেশন? তোমাকে ক্ল্যারিফিকেশন দিতে হবে। আন্ডার অ্যাডজুডিকেশন তুমি বলে দাও কেন আন্ডার অ্যাডজুডিকেশন, তাকে তুমি এক্সপ্লেনেশন দিচ্ছ, তুমি লিস্টের মধ্যে লিখে দিচ্ছ আন্ডার অ্যাডজুডিকেশন, তুমি তাকে মেসেজ পাঠাও, তুমি তাকে বলো এক্সপ্লেনেশন চাও, তুমি তাকে কেন হিয়ারিং করছো না? তোমার নিজের নির্বুদ্ধিতার জন্য, তোমার নিজের খারাপ কাজের জন্য, তোমার নিজের কাজ শেষ না হওয়ার জন্য তুমি সাধারণ জেনুইন ভোটার, বহু ভোটারকে তুমি আন্ডার অ্যাডজুডিকেশনে রাখতে পারো না। তুমি দেশের নাগরিকের সঙ্গে চিটিংবাজি করছো এবং এটার কোনো অধিকার তোমার নেই। আমি বলবো আপনার মাধ্যমে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিকে যে আন্ডার অ্যাডজুডিকেশনেরও ভোট ঘোষণা হওয়ার আগে তাদের ফাইনাল লিস্ট প্রকাশ করা হোক এবং সেটা দিতে বাধ্য দেশের নির্বাচন কমিশন। স্যার, আরেকটা বিষয় নিয়ে যেটা প্রধান বিতর্কের একটা জায়গা করে নিয়েছে বলা চলে, মেট্রো চ্যানেল, যেখানে মুখ্যমন্ত্রী ধর্নায় বসে আছেন। এই জায়গা নিয়ে আগেও বহুবার বিরোধী নেতৃত্ব বা অন্যান্য সংগঠনরা সেখানে বসে ধর্না দিতে চেয়েছেন, কিন্তু এই প্রশাসনের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। বরং জানা গিয়েছে যে এই প্রশাসনই সেখানে বসতে পালন করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বসে আছেন। এটা বেআইনি না? কোনো বেআইনি নয়, কারণ যে রাজ্যে কোনো আইনের বিচার চলে না সে রাজ্যে কোনো বেআইনি নয়। এটা সিপিএম আমল থেকেই এই জিনিসটা চলে আসছে। রাজ্য সরকার চাইলে পুলিশের কোনো পারমিশনের সেখানে কোনো প্রয়োজনই হয় না, তারা যেখানে খুশি ধর্না দিতে পারে। 144 জোনে 100 দিনের কাজ নিয়ে কী করে অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 দিন ধর্না দেন, তার উত্তর এখনও পর্যন্ত কলকাতা পুলিশ হাইকোর্টে এফিডেভিট করে দিতে পারেনি। সুতরাং এখানে পুলিশের ল্যাচেস রয়েছে, কিন্তু পুলিশ মন্ত্রী নিজেই যেখানে চেয়েছেন সেখানে পুলিশের কারো কিছু করার ক্ষমতা নেই। যে করবে তার চাকরিটা চলে যাবে বা সাসপেন্ড হয়ে যাবে বা তার মাইনেটা বন্ধ হয়ে যাবে, সুতরাং সেই ক্ষমতা তাদের নেই। বেআইনি যদি মনে হয় কেউ মামলা করতে পারেন, কিভাবে আছে, কারণ অন্যদের ক্ষেত্রে তো মামলা করে পারমিশন নেওয়া হয়েছে। তবে আমার মনে হয় যে মঞ্চ বাধার পারমিশন যখন অন্যরা মামলা করার পরেও পেয়েছিল, ঠিক আছে, সুতরাং মঞ্চ বাধাটা বেআইনি ওখানে হচ্ছে বলে আমি মনে করি না। কিন্তু যে ক্যাওয়াসটা তৈরি হচ্ছে, যে নিরাপত্তাটা পুলিশ দেওয়ার ওখানে চেষ্টা করছে, বহু সাধারণ মানুষের যাওয়া আসা করতে অসুবিধা হচ্ছে। আমি মুখ্যমন্ত্রীকে বলছি সাধারণ মানুষের কথা ভেবে আপনি সকালে এবং বিকেলে অফিস টাইম এবং অফিস আওয়ার শেষ হওয়ার এই টাইমটুকুর মধ্যে আপনার সবার শেষ করুন এবং বাকি সময়ে যা পুলিশ যেন কোনো গণ্ডগোল আশেপাশে রাস্তাগুলোতে গাড়ি যাওয়া লোক যাওয়া নিয়ে কোনো গণ্ডগোল যাতে না করতে পারে সেদিকে লক্ষ্য রাখুন। কারণ গ্রাম বাংলার বহু মানুষ কলকাতায় আসেন, তাদের অসুবিধা হচ্ছে যেটুকুও যা ডিলিট হওয়ার পরে যেটুকুও যা একটু ভালো ভোট পেতেন, এই মানুষগুলোকে কিন্তু চটিয়ে দিয়ে সেই ভোটটাও কিন্তু আপনার হাতের বাইরে চলে যেতে পারে। এই ধরনের একটা সভা লাস্টে মানুষকে করে বিব্রত করার জন্য। একজন মুখ্যমন্ত্রী হিসাবে ধর্ণা ছাড়া তার কাছে আর কি অন্য রাস্তা খোলা না, তার কাছে আর অন্য কোনো রাস্তা খোলা নেই। ধর্নার মাধ্যমেই তো তিনি আজকে এই জায়গায় এসেছেন। ধর্না একজন মুখ্যমন্ত্রী হিসাবে, হ্যাঁ, একজন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি আবার দেখুন, আমি যদি এটা বলি তিনি যা করে দেখিয়েছেন সেটা তো কোনো বিরোধী দল করেননি, যদিও সুপ্রিম কোর্ট সায় দেয়নি, কিন্তু তিনি তো সুপ্রিম কোর্টে গিয়ে নিজে মামলা করেছেন। মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যেটা করে দেখিয়েছেন, সুপ্রিম কোর্টে সারা ভারতবর্ষের বিচার ব্যবস্থা বলছে যে কোনো মুখ্যমন্ত্রী গত 50 বছর এইভাবে এসে দাঁড়াননি। সুতরাং মুখ্যমন্ত্রী হিসাবে তিনি প্রথমে গেছিলেন, সেখানে করতে পারলেন না, তারপরে তিনি ধর্না দিয়েছেন। সুতরাং অপশান তিনি আগেই চোখের সামনে রেখেছিলেন, সেটা কাজ হয়নি বলে তিনি ধর্নায় এসেছেন। এই ধর্না কতটা এফেক্ট ফেলবে? শেষ প্রশ্ন আমার মনে হচ্ছে যে মানে শেষ করে দিতে পারে তৃণমূলকে।
আর হচ্ছে যে তিনি চাইছেন কোনোভাবে একটা ডামাডোল, একটা ডিলেমা তৈরি করতে। 65 লাখ বাদ গেছে, এর মধ্যে 40 লাখ রিগিং ভোটার যদি থাকে তৃণমূলের, সেই ভোটারগুলো চলে যাচ্ছে, হাতছাড়া হয়ে যাচ্ছে, বহু সিট হাতছাড়া হয়ে যেতে পারে। এটা তার মাথা ব্যথার মূল কারণ বলে আমার মনে হচ্ছে। ধর্ণা দিয়ে কোনোভাবে তিনি চাইছেন, অ্যাকচুয়ালি রাষ্ট্রপতি শাসন মানে মে মাসের একটা ডেট আর রয়েছে, ডেটটা আমার ঠিক খেয়াল নেই, 5ই মে বা 15ই মে হতে পারে। হ্যাঁ, 5ই মে রাত্রির 12টা বেজে গেলেই রাষ্ট্রপতি শাসন, ঠিক আছে। কিন্তু যত সময় আমার একটা জিনিস মনে পড়ছে 2021 সালের ভোটটার কথা, ঠিক আছে। সেখানে কি করে এরা বলছেন 5ই মে, যেখানে তো 6 দফা ভোট হয়েছিল এবং জুন মাসেও ভোট হয়েছিল, মে মাসে ভোট হয়েছিল, জুন মাসেও ভোট হয়েছিল, এপ্রিল মাস থেকে ভোট শুরু হয়েছিল। সুতরাং সেই হিসাবের ক্যালকুলেশনটাও দেখা দরকার। যেদিন থেকে মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে সেদিন থেকে 5 বছর, অনেকে বলছেন ক্যালকুলেশনও একদম ক্লিয়ার হওয়া দরকার। আর একটা বিষয় হচ্ছে যে আজকে যদি মুখ্যমন্ত্রী মনে করেন যে তিনি তার দল প্রস্তুত, তিনি হয়তো দেখুন এখানে একটা ব্যাপার রয়েছে, আমি এখনও বলছি যে রাজনৈতিক যে চিন্তাধারা, সেই চিন্তাধারা তৃণমূলের কিন্তু মানে অন্যদের সেরকম কোনো মাথায় বুদ্ধিশুদ্ধি আছে বলে মনে হয় না আমার, বা বুদ্ধিশুদ্ধি প্রয়োগ করতে চাইলেও মুখ্যমন্ত্রী সেটা করতে দেবেন না। কিন্তু মুখ্যমন্ত্রীর যে ব্রেন, রাজনৈতিক ব্রেন, সেইটার জায়গায় কিন্তু এখনও পশ্চিমবঙ্গের অন্যান্য দল, সিপিএম চলে গেছে ছেড়ে দিন, বিজেপি মানে প্রধান যে বিরোধী দল তাকে আমার এখনও পর্যন্ত শিশুই মনে হয়। এই যে মুখ্যমন্ত্রী এটা করছেন, ঠিক আছে, এই অনশন করছেন, এই গণ্ডগোল করছেন, এইটা করে উনি কি করতে চাইছেন আমি জানি না। কিন্তু এসআইআর সুপ্রিম কোর্ট বলেছে হবে, কিন্তু এই করে তিনি কি একটা বিশাল বড় গণ্ডগোল বা বিশাল বড় কিছু করার চেষ্টা করছেন, করে পশ্চিমবঙ্গের পরিস্থিতিটাকে অন্যভাবে কোনো কিছু করার চেষ্টা করছেন, যাতে রাষ্ট্রপতি শাসন হলেও তার প্রতি সিম্প্যাথিটা থেকে যায় এবং তিনি ভোটে জিতে আসেন। হয়তো বা তার মাথায় এরম ধরনের কিছু চলছে। মানে আমি এটা মনে করি যে এই ধরনের পরিস্থিতিতেও হোমওয়ার্ক কিন্তু তৃণমূলের ভালো। বিজেপি যেন সেটা মাথায় রেখে এগোয়, তারা যেন না ভেবে বসে, কারণ বিজেপি কিন্তু একটা ব্লান্ডার করেছে। বিএলএ 2-4 জায়গায় জুতোর মালা উপহার হিসেবে পাওয়ার পর সারা পশ্চিমবঙ্গে বিএলএ কিন্তু তারা নিয়ে যায়নি, এবং বিএলওরা তৃণমূলের পার্টি অফিসে বসে কিন্তু পরবর্তীকালে ফর্ম নিয়েছে। সুতরাং সেখানে যে কেলোরকীর্তি বিএলওরা বহু জায়গায় করে দিয়েছে, এবং বহু জায়গায় আমি আপনাকে বলছি পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে এলাকার মেম্বার, বিশেষ করে পঞ্চায়েত এলাকায় মিউনিসিপ্যালিটির মেম্বার, মিউনিসিপ্যালিটির বিভিন্ন ছোটোখাটো পঞ্চায়েত মানে হচ্ছে যে কাউন্সিলররা, ঠিক আছে, তারা বিএলওদের বলেছেন যারা আসেনি তাদের নাম আর বাদ দেওয়ার দরকার নেই, এরকম আমার কাছে বহু তথ্য রয়েছে, ঠিক আছে। সুতরাং কোথায় যে কত ধরনের জল মিশিয়েছে ওরা, এই 65 লাখ এই যে বাদ গেছে, আরও বেশি বাদ যাওয়ার হয়তো কথা ছিল, বা 68 লাখ যে বাদ গেছে, সেই জায়গায় কিছুটা হলো তৃণমূলের অ্যাডভান্টেজ। কী হবে কেউ জানে না, তবে এই জিনিসগুলো করে মানুষকে আমার মনে হয় উনি অত্যন্ত আরও বেশি বিব্রত এবং বিরক্ত করার চেষ্টা করছেন। একটা ডেটে উনি লোক ডাকতেন, প্রচুর লোক আসতো, শহীদ দিবস, ওই হচ্ছে যে 21শে জুলাই শহীদ দিবস, ওটা ডাকতেন, লোক আসতো। কিন্তু রোজ রোজ যদি তিনি লোক ডাকেন ওয়াই চ্যানেলে, ঠিক আছে, মানুষ কিন্তু বিরক্ত হচ্ছে, এবং এই বিরক্তির জন্য সেই ভোটের পার্সেন্টেজটা কিন্তু তার যদি হাতছাড়া হয়ে যায়, সেটা কিন্তু পরে একটা বিড়ম্বনার কারণ হতে পারে।